গাজীপুরের সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল বাড়িতে হামলা, মসজিদের মাইকে ডাকাত পড়ার ঘোষণা নিয়ে ছাত্র জনতাকে মারধর, আহত 15। 6 সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ আজ। থাকছে স্বল্প থেকে মধ্যমেয়াদী সুপারিশ, পাঠানো হবে রাজনৈতিক দলের কাছেও। শাহগুপ্তা এমএলএর ছত্রছায়ায় মুন্সিগঞ্জে গড়ে ওঠে মডার্ন গ্রিন সিটি, চলছে অনুমোদনহীন কার্যক্রম, কয়েকশো কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। কুড়িগ্রামের বালাটারির সরকারি আবাসনে 21 বছরও লাগেনি সংস্কারের ছোঁয়া, নষ্ট বেশিরভাগ টিন শেড ঘর, সীমাহীন দুর্ভোগে 180 পরিবার। ঘর একটা করে দিছে, থাকার মতন ব্যবস্থা নেই। আমার ঘর ছাড় দিয়ে আমি অন্য মানুষের ঘরে থাকতেছি। গাজা উপত্যকার দখল নিতে মরিয়া ট্রাম্প ও নেতানিয়াহু। সৌদি আরবের ভূখণ্ডে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পরামর্শ, বিশ্বব্যাপী নিন্দার ঝড়। A white card to give them victory, and look at the 2025 champion game when they managed to score 194. He was on. এবং বিপিএল এ টানা দ্বিতীয় শিরোপা জিতল ফরচুন বরিশাল, ফাইনালে চিটাগং কিংসকে হারালো 3 উইকেটে। দর্শক শুভ সকাল, দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ সকালে আপনাদের সাথে আছি মারজানা শক্তি। জানাবো বিস্তারিত সংবাদ। গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেলের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত 10:30টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সন্ধ্যার পর থেকে মোজাম্মেলের ধীরাশ্রমের বাড়ির আশেপাশে কিছু লোকজন অবস্থান নেয়। এক পর্যায়ে রাতে তারা বাড়িতে ভাঙচুর চালায়। এ সময় স্থানীয় আওয়ামী নেতারা মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিলে এলাকাবাসী ছাত্র জনতার উপর হামলা চালায়। এতে 15 জন গুরুতর আহত হন। তাদের বেশ কয়েকজনকে আনা হয়েছে ঢাকা মেডিকেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায়। বিক্ষুব্ধ জনতার আক্রোশে ধ্বংসস্তূপ ধানমন্ডি 32। বুলডোজার কর্মসূচি শেষ হলেও এখনও চলছে ভাঙচুর। পরিবার পরিজন নিয়ে দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন বাড়িটি দেখতে। ভবিষ্যতে কেউ ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে তাদেরও একই পরিণতি হবে বলে সতর্ক করেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। বিস্তারিত আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টে। ছাত্র জনতার দ্রোহের আগুন এখনো জ্বলছে ধানমন্ডি 32 নম্বরের বাড়িতে। দুদিন পেরিয়ে গেলেও ক্ষোভের বহিঃপ্রকাশ যেন থামছে না। এখনো ভাঙা হচ্ছে বাড়িটির নানা অংশ। যে যা পারছে সঙ্গে নিয়ে যাচ্ছে জিনিসপত্র। পরিবার পরিজন নিয়ে অনেকে এসেছেন দূর দূরান্ত থেকেও। কেউ তুলছেন মোবাইল ফোনে সেলফি, আবার কেউ করছেন ভিডিও। বলছেন স্বৈরাচারের পরিণতি এমনই হয়। দেখতে আসা এবং স্মৃতি হিসেবে কিছু ছবি তোলা, এটাই আমার ইচ্ছা ছিল। স্বৈরাচারী সরকারকে এখান থেকে হটিয়ে দেওয়া হয়েছে, তার যে করুণ পরিণতি জাতি অবলোকন করছে, এ থেকে পরবর্তী যারা সরকার আসবে তারা যেন শিক্ষা গ্রহণ করে। পরিবারকে নিয়ে এসেছি এটা দেখার জন্য। পরিবার কখনো আসে নাই এই 32-এর বাড়িটা। এটা একটা মাইল ফলক। বিগত দিনে 15 বছরে আমাদের উপরে যে স্বৈরা শাসন হয়েছে, আমরা জনগণরা যেভাবে শাসিত হয়েছি এবং নিপীড়িত হয়েছি, দেশকে স্বাধীন করার চাইতে এটাকে রক্ষা করাটাই হচ্ছে নায়কের ভূমিকা। 32 নম্বরের ধ্বংসস্তূপ দেখতে এসে কেউ আবার দেয়ালে লিখছেন নানা স্লোগান। বলছেন, কেউ যদি ভবিষ্যতে ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করে বরণ করতে হবে একই পরিণতি। চোরের বাসার থেকে দেখেন কিভাবে চুরি দিতেছে। দেখেন ছাত্ররা যখন ভাঙছে, তারপরে তো চোরের অভাব নাই, দেখেন কিভাবে চুরি হইতেছে। দেয়ালগুলাতে যা লেখা উঠছে যে চোরের বাড়ি চুরি হচ্ছে, চোরের বাড়ি চুরি হচ্ছে। কারণ উনি মানুষের পর অনেক জোর জুলুম করেছেন, অন্যায় অত্যাচার করেছেন। মানুষের আয়না ঘরে রেখে যেই বাজে নির্মম অত্যাচার, গুম খুন এর সাথে জড়িত ছিলেন, এটা সাধারণ মানুষের বহিঃপ্রকাশ। আজকে ওনার বাড়িঘর স্থাপনা ভেঙে দিচ্ছে। ধানমন্ডি 32-এর ক্ষোভ একই সাথে আছড়ে পড়েছে শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও। সেখান থেকেও জিনিসপত্র নিয়ে যেতে দেখা যায় অনেককে। বিগত সরকার এই বাংলাদেশের জনগণের উপর যে অত্যাচার অবিচার করেছে তার বহিঃপ্রকাশ। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। অবিলম্বে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের সকল নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার প্রধান উপদেষ্টার এক ফেসবুক পোস্টে কথা জানানো হয়। পোস্টে বলা হয়,
সম্পত্তি ধ্বংস, ব্যক্তির উপর আক্রমণ কিংবা কোনো ধরনের উস্কানিমূলক কার্যকলাপের মধ্য দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে আইন প্রয়োগকারী সংস্থা কঠোর ব্যবস্থা নেবে। এ ধরনের কর্মকাণ্ডে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীকে সরকার বিচারের আওতায় আনবে বলেও জানান প্রধান উপদেষ্টা। এছাড়া কোনো অজুহাতে দেশের কোনো নাগরিকের উপর আক্রমণ না করার আহ্বান জানান তিনি। রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শিগগিরই পদক্ষেপ নেবে বলে জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শুক্রবার বার্তা সংস্থা বাসসকে দেয়া একান্ত সাক্ষাৎকারে একথা জানান তিনি। এ সময় আরও বলেন, অত্যন্ত ইতিবাচক যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐকমত্য তৈরি হয়েছে। দেশের মানুষ আওয়ামী লীগের অগণতান্ত্রিক এবং একগুঁয়েমি মনোভাব ও কার্যকলাপ মেনে নিতে পারেনি বলে 5 আগস্টের আগেও পরে তাদের নিষিদ্ধ করার বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন ঐকমত্য তৈরি হলে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা সহজ হবে। জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলে নিজে যাবেন কিনা এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, কিছু বিষয়ে পর্যালোচনা চলছে, সিদ্ধান্ত চূড়ান্ত হলে সবাই জানতে পারবে। কোনো জাতীয় সম্পদের ক্ষতি না করতে ছাত্র জনতার প্রতি আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার তার ফেসবুক ভেরিফাইড আইডিতে এক লাইভে তিনি এই আহ্বান জানান। বলেন, 32 নম্বরের বাড়ি 5 আগস্টে ধূলিসাৎ করে দেওয়া উচিত ছিল, যা পরে সবাই স্বতঃস্ফূর্তভাবে করেছে। আওয়ামী লীগকে বিচারের সম্মুখীন হতে হবে বলে মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ। আপনাদেরকে একটা জায়গায় স্পষ্ট করতে চাই, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না। আওয়ামী লীগের যেই ইন্টারপ্রিটেশনটা যেটা হয়েছে, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না। আওয়ামী লীগ হচ্ছে একটা ফেসিবাদী শক্তি। এই ফেসিবাদী শক্তির একটা হচ্ছে ফেসিবাদী সংগঠন রয়েছে। তাদের যে ভিত্তিটা, সেই ভিত্তিটা হচ্ছে এটা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত। পরবর্তী বাংলাদেশের মননে, মগজে, মনস্তত্ত্বে আওয়ামী লীগ একটা অপ্রাসঙ্গিক। আওয়ামী লীগ নামে, আওয়ামী লীগের চরিত্র ধারণ করে, আওয়ামী লীগের আদর্শ ধারণ করে আবার কেউ কখনো এই রাজনীতিতে কখনোই আর রিহ্যাবিলিটেট হইতে পারবে না। এই তরুণ প্রজন্মের যে ঝোঁক, সেই দিনটাকে খুব সুন্দরভাবে সে কাটাবে, সেই দিনের তার ফ্যামিলির সাথে কাটাবে, সেটা নিরাপত্তা চায় এবং সে একটু তার জায়গা থেকে তার ইনকাম অনুযায়ী সে একটু লাক্সারি চায়। ধানমন্ডির 32 নম্বরে ভাঙচুরের ঘটনায় কার ইন্ধন রয়েছে তা নিয়ে জনমনের প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দেশে আবারও যাতে ফ্যাসিবাদের উত্থান না ঘটে সেজন্য দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। সেই সঙ্গে নির্বাচন না হওয়া পর্যন্ত সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান তারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন দলটির নেতারা। বিস্তারিত প্রতিবেদনে। শুক্রবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, 5 আগস্টের পরে বিএনপি কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি। 6 মাসও সরকার কোনো সংস্কার করেনি অভিযোগ করে অচিরেই নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় তিনি সারা দেশে স্থাপনা ভাঙচুরের বিষয়ে বলেন, এর পেছনে কারা ইন্ধন যোগাচ্ছে তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। 5 আগস্টের পর পর্যন্ত বিএনপি রাজনৈতিক সিদ্ধান্তে কখনো কোনোটা ভুল করে না। এই ঘটনা আপনারা পড়াচ্ছেন কেন যত নির্বাচনটা না করতে হয় সেজন্য, এমন প্রশ্ন কিন্তু জনমনে আছে। এদিকে বিকেলে রাজধানীর বিজয়নগর এলাকায় রাষ্ট্র সংস্কারে 31 দফা প্রণয়ন নিয়ে আয়োজন করা হয় এক কর্মশালার, যেখানে বক্তারা বলেন, নির্বাচনে না আসা পর্যন্ত সব ষড়যন্ত্র রুখে দিতে হবে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিতের দাবি জানান দলটির নেতারা। ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোকে আবারও জনসম্পৃক্ত করবার জন্য, জনগণের প্রত্যাশা পূরণের জন্য মেরামত করতে হবে। তাদের লক্ষ্য জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেওয়া, একটা সুষ্ঠু, সঠিক, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। দেশের সকল এই গুম খুনের প্রধান হতা হচ্ছেন এই খুনি শেখ হাসিনা। যে কোনো মূল্যে, যে কোনোভাবে এই ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে তাকে বিচার করে এই হত্যার বিচার করতে হবে প্রিয় বন্ধুরা। এর আগে সকালে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপি মহাসচিবও ভার্চুয়ালি যুক্ত ছিলেন। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।
দেশে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে উস্কানি দাতাদেরই দায় নিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার নারায়ণগঞ্জের পৌর ওসমানী স্টেডিয়ামে আয়োজিত জনসভায় একথা বলেন তিনি। এদিকে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রাজধানীতে শোভাযাত্রা করেছে ইসলামী ছাত্র শিবির। বিস্তারিত ফাহিম ইউসুফের প্রতিবেদনে। মেধা ও সততায় গর্ব সবার বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। শুক্রবার রাজধানীতে সংগঠনের ঢাকা মহানগর শাখার উদ্যোগে আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এ সময় ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল বলেন, নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মেধা এবং সততার বিনির্মাণ করে আমরা সবার একটি ইনক্লুসিভ বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। এদিকে নারায়ণগঞ্জের পৌর ওসমানী স্টেডিয়ামে আয়োজিত জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও উস্কানি দিয়ে দেশে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করতে চায়। উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার সমুদয় দায় উস্কানিদাতাদেরকেই নিতে হবে। আমরা আমাদের সন্তানদেরকে, যুব সমাজকে কথা দিচ্ছি, তোমাদের স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশ জামাতে ইসলামী তোমাদের কাছে ওয়াদাবদ্ধ। এই স্বপ্ন যতদিন বাস্তবায়ন না হবে আমাদের লড়াই, আমাদের সংগ্রাম দুর্বৃত্তদের বিরুদ্ধে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এ সময় স্বৈরাচার শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের পাচার করা অর্থ ফিরিয়ে আনার দাবিও জানান জামায়াত আমির। সরকারের কাছে আমাদের স্পষ্ট দাবি, এরা যত টাকা জনগণের চুরি করে দেশে কিংবা বিদেশে জমা করেছে, পাচার করেছে, সবগুলো উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনতে হবে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যে ভারতের কোনো ভূমিকা নেই বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ভারতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার মোহাম্মদ নুরুল ইসলামের সঙ্গে বৈঠকের পর শুক্রবার ব্রিফিংয়ে একথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। আরও জানান, ভারত সরকারের অবস্থানের সঙ্গে বিষয়টিকে গুলিয়ে ফেললে দ্বিপাক্ষিক সম্পর্কে ইতিবাচকতা বাড়বে না। ভারত সরকার পারস্পরিক ইতিবাচক সম্পর্কের জন্য প্রচেষ্টা চালাবে। বাংলাদেশও এই সম্পর্ককে খারাপ না করে একইভাবে প্রতিদান দেবে বলে প্রত্যাশা তাদের। রাষ্ট্র সংস্কারে গঠন করা ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে আজ। একই সঙ্গে কমিশনের প্রধানরা পরবর্তী করণীয়, মধ্যমেয়াদী পরিকল্পনা বা ভবিষ্যৎ নির্বাচিত সরকারের করণীয় সম্পর্কে সুপারিশ দেবেন। এসব প্রতিবেদন আজ রাজনৈতিক দল ও গণঅভ্যুত্থানের পক্ষের সব শক্তির কাছে পাঠানো হবে। এর আগে গত বছরের ৮ অগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের জন্য ৬টি সংস্কার কমিশন গঠন করেন। কমিশনগুলোকে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। এরপর নির্ধারিত সময়ের ১৫ দিন পর গত ১৫ জানুয়ারি সংবিধান, নির্বাচন কমিশন, পুলিশ সংস্কার ও দুর্নীতি দমন কমিশন দুদকে এই ৪টি সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে পেশ করা হয়। অপরদিকে জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন গত বুধবার প্রতিবেদন জমা দেয়। মডার্ন গ্রিন সিটি চালাচ্ছে অনুমোদনহীন নানা বাণিজ্যিক কার্যক্রম। স্বৈরাচার দলীয় এমপি শাগুফতা ইয়াসমিন এমিলির ছত্রছায়ায় মুন্সিগঞ্জে গড়ে তোলা হয় এই আবাসন কোম্পানি। প্রতারণার আশ্রয় এরই মাঝে গ্রাহকদের থেকে হাতিয়ে নিয়েছে শত শত কোটি টাকা। আবাসন কোম্পানির প্রতারণা নিয়ে শাহাদাত নিশাদের ধারাবাহিক প্রতিবেদনের আজ ৩য় পর্ব। ক্যামেরায় ছিলেন অর্জুন বর্মন। মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া হাইওয়ের পাশে অবস্থিত মডার্ন গ্রিন সিটি। এই হাউজিং কোম্পানিটি ১৩ একর জমিতে আবাসনের অনুমোদন নিয়ে দখলে নিয়েছে কয়েকশো একর জমি। হাউজিংয়ের ভেতরে ঢুকতে প্রথমেই চোখে পড়বে মডার্ন গ্রিন ভিউ পার্ক, যার কোনো অনুমোদনই নেননি মডার্ন গ্রিন সিটি। শুধু তাই নয়, দিনে কিংবা রাতে পার্কের ভেতর চলে অবৈধ কার্যকলাপ। বড় সাইনবোর্ডে টানানো আছে এই প্রকল্প পরিবেশ অধিদপ্তরের অনুমোদিত, অথচ মডার্ন গ্রিন সিটির ওয়েবসাইটে পাওয়া পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রে দেখা যায় এর মেয়াদ শেষ হয়েছে ৮ মাস আগেই।
জেলা প্রশাসক থেকে মডার্ন গ্রিন সিটি আবাসনের অনুমোদন নিলেও ওয়েবসাইটের ভেতর জেলা প্রশাসক, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, বিডা সহ কয়েকটি অনুমোদন দেখালেও প্রকৃতপক্ষে তা অন্য কোম্পানির নামে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রে আবাসন উল্লেখ থাকলেও মডার্ন গ্রিন সিটি গোজামিল দিয়ে চালাচ্ছে অনুমোদনহীন একগুচ্ছ বাণিজ্যিক প্রকল্প। হাউজিংয়ের ভেতর স্থাপিত মডার্ন গ্রিন ভিউ রেস্টুরেন্টে ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, স্বাস্থ্য অধিদপ্তর সহ কয়েকটি ছাড়পত্র প্রয়োজন হলেও কোনোটাই নেই তাদের। প্রকল্পের ভেতরে চলছে মডার্ন এইড হাসপাতাল নির্মাণের কাজ, যার জন্য শেয়ার বিক্রিও চলছে সাইনবোর্ড টানিয়ে। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর থেকে এখনো এই হাসপাতালের নেই কোনো অনুমোদন। অন্যদিকে মার্কেট শপিং মল নির্মাণও চলছে আরেক পাশে কোনো ছাড়পত্র ছাড়াই। এভাবে ক্রেতাদের বোকা বানিয়ে কোম্পানিটি হাতিয়ে নিচ্ছে শত শত কোটি টাকা। মডার্ন গ্রিন সিটির এমন অনুমোদনহীনের গোজামিল খুঁজতে কোম্পানিটির প্রধান কার্যালয়ে দেশ টিভি টিম। বাণিজ্যিক প্রকল্পের অনুমোদন ছাড়া কিভাবে বাণিজ্যিক প্রকল্প কার্যক্রম চালাচ্ছে এমন প্রশ্নের উত্তর খুঁজতে তাদের কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কয়েক দফায় ব্যর্থ হতে হয়। আড়াল করার চেষ্টা করে নিজেদের ভূমিদস্যুতার অপরাধ। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। এবারের বইমেলায় নেই সিসিমপুরের কোনো আয়োজন, তাই টুকটুকি হালুম শিশুদের দেখতে না পেয়ে মন খারাপ শিশুদের। বাংলা একাডেমির মহাপরিচালক জানিয়েছেন, ইউএসএইডের ফান্ড বন্ধ হওয়ায় মেলায় থাকছে না সিসিমপুরের বিশেষ আয়োজন। এদিকে সাপ্তাহিক ছুটির দিনে উপচে পড়া ভিড় অমর 21শে বইমেলায়। আরও জানাচ্ছেন আব্দুল্লাল মারুফ। ছুটির দিন মানেই অমর 21শে বইমেলায় শিশুদের ভিড়। বাবা মায়ের হাত ধরে শিশু চত্বর ঘুরে ঘুরে পছন্দের বই কিনে আনন্দমুখর সময় কাটায় শিশুরা। বইমেলায় শিশুদের অন্যতম আকর্ষণ ছিল সিসিমপুর। ইকরি হালুমদের সাথে নেচে গিয়ে আনন্দ করে কাটত বেলা। এবার যা শুধুই অতীত। বছর জুড়ে প্রতীক্ষার পর বইমেলায় এসে সিসিমপুরের বিশেষ আয়োজন খুঁজে না পেয়ে তাই তো মন খারাপ শিশুদের। সিসিমপুর নেই এখন, এবার আমার অনেক মন খারাপ। যদি টুকটুকি থাকতো তাহলে আমি খুশি হতাম। কেন হচ্ছে না সিসিমপুর জানতে চাইলে বাংলা একাডেমির মহাপরিচালক জানান, ইউএসএইডের ফান্ড বাতিল করায় এবার আয়োজন করতে পারেনি সিসিমপুর। সিসিমপুরের যে বাচ্চাদের জন্য কিছু কার্যক্রম সেটা নাই, ওটা ওরা করে নাই। তার কারণ তারা যেই ফান্ড নিয়ে কাজটা করত ওটা এখন আর তারা পাচ্ছে না। আমরা বিকল্প করার কথা এখনো ভাবছি। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শুক্রবার উপচে পড়া ভিড় মেলায়। পরিবার পরিজন ও বন্ধু বান্ধবের সঙ্গে বই কিনতে এসে গল্প আড্ডায় মেতে ওঠেন বইপ্রেমীরা। আব্দুল্লাহ আল মারুফ, দেশ টিভি, ঢাকা। নেত্রকোনাতে সবজি নাগালের মধ্যে থাকলেও চাল ও তেলের দাম বাড়তি। বিস্তারিত জানাতে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জিয়াউর রহমান। জিয়াউর, চাল ও তেলের দাম বাড়ায় কি কারণ বলছে আসলে বিক্রেতারা, আমাদের জানাবেন। নিত্যপণ্যের বাজারের বিষয়ে আপনাদেরকে আমি একটু জানাতে চাই যে নেত্রকোনার যেসব বাজার রয়েছে, বিশেষ করে নেত্রকোনা মেছোয়া বাজার এবং জেলা শহরের বাজারগুলো সহ উপজেলার যে বাজারগুলো রয়েছে, সেসব বাজারে কিন্তু নিত্যপণ্যের মূল্য, বিশেষ করে কাঁচা বাজারের মূল্য কিন্তু সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে থাকলেও যে ভোজ্য তেল রয়েছে এবং চাল রয়েছে, এছাড়াও আপনার বিভিন্ন যে মশলা জাতীয় পণ্যের দাম কিন্তু কিছুটা বাড়তির দিকে রয়েছে বলে আমাদেরকে ক্রেতারা জানিয়েছেন। বিশেষ করে আমরা বাজারে খোঁজ নিয়ে যে বিষয়টি জানতে পেরেছি যে এই যে বিশেষ করে সয়াবিন যে তেল রয়েছে, সয়াবিন তেলের দাম কিন্তু 190 টাকা করে বিক্রি হচ্ছে বর্তমানে, এবং চিনি 130 থেকে 40 টাকা। বিশেষ করে আর পেঁয়াজ রয়েছে আপনার 30 টাকা কেজি, 35 টাকা কেজি। আলু, দেশীয় জাতের যে আলুটা, এটা একটু দাম কম রয়েছে, 30 টাকা কেজি রয়েছে। তো এছাড়া রসুন রয়েছে 220 থেকে 250 টাকা কেজি পর্যন্ত। আমরা যে চালের বাজারে আমরা যে দেশীয় জাতের যে চাল রয়েছে, সেই চাল কিন্তু 50 থেকে 55 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে, এবং বিশেষ করে যে চিকন যে চালটা রয়েছে
সেই চাল কিন্তু 70 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আমরা যদি মাছ মাংসের যে বাজার রয়েছে, মাছ কিন্তু যে পাঙ্গাস যে চাষ করা মাছ, সেই মাছটা 170 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং বিভিন্ন অন্যান্য মাছ যেমন রুই মাছ, কাতল সহ যে বিভিন্ন মাছ রয়েছে সেগুলো কিন্তু 300 থেকে শুরু করে 400-500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং যে ব্রয়লার যে মুরগি রয়েছে সেই মুরগি কিন্তু 170 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস রয়েছে 600 থেকে 700 টাকা কেজি এবং খাসির মাংস 800 থেকে 1000 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো আমাদেরকে সাধারণ ক্রেতারা যে বিষয়টি বলছেন যে সামনে পবিত্র রমজানকে সামনে রেখে কিন্তু নিত্যপণ্যের যে বাজার, সে বাজার কিন্তু ধীরে ধীরে বিশেষ করে যে আপনার এই তেল এবং ভোজ্য তেল সহ বিভিন্ন আপনার এই যে মশলা জাতীয় পণ্য রয়েছে, নিত্য প্রয়োজনীয় যে সব পণ্য রয়েছে, সেসবের দাম কিন্তু কিছুটা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। তাই সাধারণ ক্রেতাদের প্রত্যাশা যে সরকার কিন্তু রমজানের বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য রমজানের আগেই সে ব্যাপারে যাতে ব্যবস্থা গ্রহণ করেন। এই ছিল আমার কাছে নেত্রকোনার নিত্যপণ্যের বাজারের সর্বশেষ তথ্য। জিয়ার, আপনাকে ধন্যবাদ। দর্শক, নেত্রকোনার আসলে নিত্য প্রয়োজনীয় বাজারে যে বাড়তি দাম সেটা আমাদেরকে জানাচ্ছেন আমাদের সহকর্মী জিয়াউর রহমান। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাটারি সরকারি আবাসন প্রকল্পে দুর্বিষহ দিন কাটছে 180টি পরিবারের। 21 বছর আগে 6 একর জমির উপর নির্মাণ করা টিনশেড ঘরগুলোর এখন বেহাল দশা। প্রকল্পটি বিএনপির বাস্তবায়ন করায় প্রতিহিংসা থেকেই এত বছরেও সংস্কার করেনি পতিত আওয়ামী লীগ সরকার। সহকর্মী জুয়েল রানার রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। একটি সুন্দর থাকার জায়গা তো সবাই চায়, কিন্তু সবারই চাওয়া কি পূরণ হয়? বাংলাদেশের আনাচে কানাচে ভূমিহীন, ঘরহীন অসংখ্য মানুষের দেখা মিলে। কুড়িগ্রামের এরকমই 180টি ভূমিহীন পরিবারকে 2004 সালে বালাটারি নামক জায়গায় একটি আবাসন প্রকল্পের আওতায় গড়ে দেওয়া হয় টিনশেড ঘর। এই ঘরগুলোতে মাথা গোজার ঠাঁই পেয়ে খুশির সীমা ছিল না বাসিন্দাদের। তবে সময়ের সঙ্গে সঙ্গে নষ্ট হতে শুরু করে টিনশেড ঘরগুলো। এখন শুধু আকৃতিটাই ঘরের মতো, অধিকাংশ ঘরের চালাই খসে পড়েছে, বেড়াগুলো জরাজীর্ণ। বৃষ্টি আর শীত থেকে বাঁচতে চালে পলিথিন দেয়াই একমাত্র ভরসা। থাকার জায়গার এই বেহাল দশা নিয়ে মানবেতর জীবনযাপন করছে বাসিন্দারা। থাকার মতো জায়গা নাই, থাকার মতো জমা জমি নাই। আমাগুলোর এই যে ঘর একটা করে দিছে, থাকার মতন ব্যবস্থা নেই। আমার ঘর ছাড় দিয়ে আমি অন্য মানুষের ঘরে থাকতেছি। কিন্তু নির্মাণের এতদিন পরেও কেন একবারের জন্য এই ঘরগুলো সংস্কারের ব্যবস্থা নেওয়া হয়নি? তার উত্তরে স্থানীয়রা জানান, বিএনপির দেয়া আবাসন প্রকল্প হওয়ায় আওয়ামী লীগের সময়ে কোনো উন্নয়ন হয়নি। তবে বরাদ্দ পাওয়া সাপেক্ষে এবার আবাসনটি মেরামতে উদ্যোগী হওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসনের এ কর্মকর্তা। তালিকা করে এগুলো সংস্কারের জন্য আমরা চিঠি দিয়েছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর। বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে জরাজীর্ণ আবাসনগুলোকে সংস্কার করা হবে। ভূমিহীন খেটে খাওয়া এসব মানুষদের থাকার জায়গাগুলো দ্রুত সংস্কারের আওতায় দেখতে চান ভুক্তভোগীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। টাঙ্গাইলে বাস চাপায় নিহত হয়েছেন 2 জন মোটরসাইকেল আরোহী। শুক্রবার রাত 8:30টার দিকে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালীহাতি উপজেলার চরভাবলার 4 নম্বর ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় তারা 2 জন মোটরসাইকেল যোগে সেতু পূর্ব এলাকায় ঘুরতে গিয়েছিল। পরে তারা টাঙ্গাইলে যাওয়ার সময় মহাসড়কের চরভাবলা এলাকায় অজ্ঞাত পরিবহনের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হয়। তাদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ। মুন্সিগঞ্জের আড়িয়াল বিলের মিষ্টি কুমড়ার সুনাম ও খ্যাতি দেশ জুড়ে। চলতি মৌসুমে 225 হেক্টর জমিতে আবাদ হয়েছে মিষ্টি কুমড়ার। বিলে উৎপাদিত মিষ্টি কুমড়াগুলো আকারে অনেক বড়, তাই বাজারে রয়েছে ব্যাপক চাহিদা। স্থানীয় কৃষক সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, আড়িয়াল বিলের মিষ্টি কুমড়োকে জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে। সহকর্মী সুমিত সরকার সুমনের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা।
একটি কুমড়ার ওজন প্রায় 100 কেজি। শুনে অবিশ্বাস্য মনে হলেও এমন কুমড়ার ফলন হয় মুন্সিগঞ্জের শ্রীনগরের আরিয়াল বিলে। যেগুলো আকারে ছোট সেগুলোর ওজন হয় অন্তত 15 থেকে 20 কেজি। বিলের বিস্তীর্ণ উঁচু জমিতে মিষ্টি কুমড়ার আবাদ করেছেন কৃষকরা। চলতি মৌসুমে 225 হেক্টর জমিতে আবাদ হয়েছে মিষ্টি কুমড়ার, ফলনও হয়েছে ভালো। কুমড় মনে করেন অনেক ভালো কুমড় হয়েছে, অনেক বড় বড় কুমড়, একটা কুমড় মনে করেন 1000 2000 এরকম বিঘা। আমরা বড় বড় ধাপ দিই, কচুরি বিলে কচুরি করে, এই কচুরির ধাপে কুমড় বড় হয়। কুমড়ার এই বিশাল আকৃতি নিয়ে গ্রামটিতে প্রচলিত আছে নানান কাহিনীও। এত বড় কুমড় আল্লাহ দিচ্ছে, এর সাথে কত কুমড় বড় দিতে পারে। ওখান থেকে আমরা এই বুড়ো আকাশের মুখে শুনতেছি, ওখান থেকে তার থেকে আমাকে কুমড় আল্লাহ বড় দিতেছে। আর কুমড়া বিক্রি করে সফলতা পেয়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। আমাদের দেশে প্রচুর উর্বরতা, মাটিতে কোনো নেই, খাট নেই, খুব সুন্দর কুমড় হয়। বৈচিত্র্যময় এই মিষ্টি কুমড়াকে জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছেন বলে জানান স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। তো এইখানে যে জৈব পদার্থের যে পর্যাপ্ততা, আমার মনে হয় এটার জন্যই এখানে এই কুমড়ার ফলনটা এরকম হয়। আর একটা ভালো খবর হচ্ছে যে আমরা আরিয়াল বিলের মিষ্টি কুমড়াকে জিআই পণ্য অন্তর্ভুক্ত করার জন্য আসলে আমরা চেষ্টা করছি। এই কুমড়া আন্তর্জাতিকভাবে বাজারজাত করলে প্রচুর বৈদেশিক মুদ্রা আসবে বলছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। বসন্ত বরণ, বিশ্ব ভালোবাসা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে জমে উঠেছে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালির ফুলের মাঠ ও বাজার। মৌসুম শেষের পথে তাই ফুল সংরক্ষণে ব্যস্ত সময় পার করছে চাষিরা। এবার অন্তত 300 কোটি টাকার ফুল বেচার আশা করছেন এখানকার ফুল চাষিরা। সহকর্মী সালাউদ্দিন সাগরের রিপোর্ট, জানাচ্ছেন সালমা জাহান। ফুলের রাজধানী যশোরের ঝিকরগাছার গদখালি, সেখানে মাঠ জুড়ে ফুটেছে নানা রঙের ফুল। বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে গোলাপ, জারবেরা, রজনীগন্ধা, গাঁদা ও চন্দ্রমল্লিকা সহ নানা ধরনের ফুল। চলতি মৌসুমে অতিবৃষ্টির কারণে দেরিতে চাষাবাদ শুরু হয়। তবে এবারও বসন্ত বরণ, বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে চাষিরা ব্যস্ত সময় কাটাচ্ছেন ফুলের পরিচর্যায়। এই বিক্রির ওপর সারা বছরের লাভ লোকসানের হিসাব নির্ভর করে ফুল চাষিদের। সামনে 14 ফেব্রুয়ারি বা 21 ফেব্রুয়ারি এবং 26 মার্চ দিনগুলো কেমন যাবে, আশা রাখি যে ভালো যাবে। 1 বিঘা জমিতে ধান করলে খুব বেশি হলে 30,000 টাকা, আর 1 বিঘা জমিতে যদি ফুল চাষ করা হয় তো ওই জমিতে 1 লাখ 1.5 লাখ টাকা আশা করা যায়। এছাড়া ফুলের প্রতি ভালোবাসা কোনো নির্দিষ্ট বয়সের গণ্ডিতে আটকে নেই। ফেব্রুয়ারির শুরু থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীদের পদচারণায় মুখর গদখালি। ফুলের সৌন্দর্য উপভোগের পাশাপাশি কিনতেও আসেন ফুলপ্রেমীরা। এবার মাঠের দিকে এসে গোলাপ কিনলাম, রজনীগন্ধা, জারবেরা, অনেক রকম ফুল একদম নিজের হাত থেকে তোলা। খুব ভালো লাগলো ঘুরে। আলহামদুলিল্লাহ, বেচাকেনা খুবই ভালো। সারাদিনের ব্যানের উপরে ব্যস্ত আছি, খাওয়ার সময় নেই। প্রতি সিজন পার করে একজনের 1.5 লাখ টাকা করে থাকে দোকানদার প্রতি। এদিকে এবছর প্রায় 620 হেক্টর জমিতে ফুলের চাষ হয়েছে। 3 দিবস ঘিরে 300 কোটি টাকার ফুল বিক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করার কথা জানায় কৃষি বিভাগ। সারা বছরে যে বিক্রি ফুলের যে অর্থ 300 কোটি টাকা, 250 থেকে 300 কোটি টাকা, এবারও টার্গেট ফিল আপ হয়ে গেছে প্রায় 300 কোটি টাকা। সামনে আমাদের আরও 2টো প্রোগ্রাম আছে, 14 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি। এই 2টো ফেব্রুয়ারিতে অনেক আশা করি এছাড়া আরও বেশি বিক্রি হবে। বাঙালির 12 মাসের 13 পার্বণ বলেই বছর জুড়েই থাকে ফুলের চাহিদা। এসব দিনকে কেন্দ্র করে ফুল চাষ করেন গদখালির চাষিরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।